জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির টানাপোড়েনের মধ্যে এবার প্রতীকের তালিকায় শাপলা-কলি যুক্ত করা হয়েছে। বিকেলে এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে ইসি। এতে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত করা প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত ২২ জুন এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং ৩টি প্রতীক প্রস্তাব করে: শাপলা, কলম ও মোবাইল ফোন। পরে ৩রা আগস্ট ও ২৪শে সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা তাদের পছন্দ সংশোধন করে জানায় তারা সাদা বা লাল শাপলা চায়। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখান থেকে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে এবং ইসি তাদের প্রতীকের তালিকায় শাপলা-কলি যুক্ত করেছে, এই প্রতীক কোন দলকে দেয়া হবে এ ব্যাপারে বিস্তারিত জানান। হাসিব, আপনি যেমনটি বলছিলেন, শেষের কথা দিয়ে যদি বলি যে নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা সেটিতে মূলত শাপলা-কলি নামে একটি নতুন প্রতীক যুক্ত হয়েছে এবং সে সাথে আরও 3টি প্রতীক রয়েছে। বলা চলে আগে যেখানে ১১৫টি প্রতীকের তালিকা ছিল, সেখানে সব মিলিয়ে এই মুহূর্তে ১১৯টি প্রতীক রয়েছে তালিকা নির্বাচন কমিশনের। এবং একই সাথে যেমনটি বলছিলেন যে শাপলা-কলি কিংবা শাপলা প্রতীকটি কাকে দেওয়া হতে পারে, এখানটায় কিন্তু আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে এনসিপি পক্ষ থেকে কিন্তু বারে বারে বলা হয়েছে এবং তারা কিন্তু শাপলার জন্য বলা চলে বেশ কয়েকবার নির্বাচন কমিশনে এসেছেন। এবং একই সাথে যদি বলি হয়তোবা এটি সুরাহা হতে পারে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি আমার ঠিক পাশেই যে নির্বাচন কমিশনের সাথে যে আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক সেটি কিন্তু বলা চলে এই মুহূর্তে শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা তারা কিন্তু একে একে বের হচ্ছে আমরা দেখেছিলাম। এবং এই মূলত যে সভাটি ছিল বা বৈঠকটি ছিল আন্তঃমন্ত্রণালয়ের সাথে, যেহেতু তফসিলের বাকি বলা চলে প্রায় ১ মাসের মতো সময় রয়েছে, ডিসেম্বরের শুরুতে তফসিল দেওয়ার কথা নির্বাচন কমিশনের, সেই হিসাবে বলা চলে এই সময়ে এসে এই মুহূর্তে মূলত তারা এই ধরনের বিষয়গুলো করছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করছেন কিভাবে নির্বাচনটি সুষ্ঠু করা যায় এবং নির্বাচন ঘিরে বিভিন্ন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার একটি বিষয় থাকে, সেই সাথে প্রস্তুতির যে বিষয় সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যে আবহাওয়া অধিদপ্তর কিংবা অন্যান্য যে গোয়েন্দা সংস্থার যে সমন্বয় থাকে সে বিষয়টি করছেন। এবং আরও একটি বিষয় যেমনটি বলছিলেন যে আরেক অন্যভাবে যদি যুক্ত করি, যে নির্বাচন কমিশনের যে শাপলা কলিটি যুক্ত করা হয়েছে সেটি কারা পেতে যাচ্ছে, বলা চলে নির্বাচন কমিশনে কিন্তু যেহেতু এনসিপি বিভিন্ন সময় তারা আবেদন করেছিল যে তাদের শাপলাই লাগবে, শাপলা ছাড়া তারা কিন্তু নিবন্ধন নিবে না বা নিতে তারা আগ্রহী না। আমরা যেমনটি দেখেছিলাম যে নির্বাচন কমিশনও বলেছিল যে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, প্রথমেই এটিকে একটি জাতীয় প্রতীকের উপাদান হিসাবে না দেওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনে যখন এনসিপির প্রতিনিধি তারা যখন এসেছিলেন তখন কিন্তু বলা হয়েছিল এটির আইনি কোনো ভিত্তি আছে কিনা, যেহেতু এটি প্রতীকের একটি উপাদান ছিল, এটি পুরোপুরি প্রতীক না। তো বলা চলে এখন যেহেতু সব বিষয় সুরাহা হয়েছে এবং কমিশনও তাদের তালিকা যুক্ত করা হয়েছে, আমরা আশা করছি হয়তোবা তারা নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত সেটি জানাবে, সেটি এনসিপি পাচ্ছে কি পাচ্ছে না। হাসিব, এই ছিল আমার কাছে। মিয়া আমিরুল জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের খবরাখবর। নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। ঐকমত্য হওয়া দফায় অগোচরে পরিবর্তন জাতির সাথে প্রতারণা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির নেতা বলেন, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্তির সুপারিশ অযৌক্তিক। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত
ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সময়ক্ষেপণ না করে আগামীকালের মধ্যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানিয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদেশ জারি বিলম্ব হলে সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। আরও বলেন, এখানে একক কোনো দলের প্রস্তাবনাকে গ্রহণ করেনি ঐকমত্য কমিশন। জোটবদ্ধ হোক কিংবা আলাদা নির্বাচন যাই হোক, সেটি নিজস্ব প্রতীকে হবে। প্রতীকের ব্যাপারে ইসিকে চাপ দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরও রসাতলে ডুববে। ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করি। অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে না ভোটে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, জামাতে ইসলামী মুখে এক কথা আর অন্তরে অন্য কিছু, তা স্পষ্ট হয়ে গেছে। এছাড়া উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা টাকা পয়সা লুটপাট করেছেন এখন তাদের কামলা দিতে হবে। এই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারবো, যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ, লোভ, সিট, মন্ত্রিত্ব সবকিছু থেকে বেরিয়ে একটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো। কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না। দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রসঙ্গে সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন না হওয়ায় এখনও রাজপথে শিক্ষকরা। 9 মাস পার হলেও গেজেট প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার টানা 18তম দিনের আন্দোলন চলেছে তাদের। আলটিমেটাম এসেছে, আজকের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে রোববার প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ করবেন তারা। প্রেসক্লাবের সামনে আমরণ অবস্থান কর্মসূচি নিয়ে আন্দোলনকারী শিক্ষকরা জানান, জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হলে বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন সহ সব কার্যক্রমে অংশ নেবেন না তারা। এর আগে বুধবার সচিবালয় অভিমুখে অবস্থানকালে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের বাধা দেয় পুলিশ। তবুও আন্দোলন আরও তীব্র হয়। আহতদের চিকিৎসা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি থাকে তাদের ভাষণে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গেজেট প্রকাশ না হলে লং মার্চের পর আমরণ, অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে। তাদের দাবি, প্রতিশ্রুতি দিয়ে বিলম্ব করে শিক্ষা খাতকে অনিশ্চয়তায় ফেলে রাখা হয়েছে। 18 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে, ধুলাবালির ভিতরে অনাহারে অধ্যহারে আছে। টাকার পরে দেখার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী রবিবার লং মার্চ যমুনা কর্মসূচি দিয়েছে। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদ দৃঢ় অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই শক্তি ঐক্যবদ্ধ থাকলে এত সংকট তৈরি হতো না। মানুষ বোকা নন, তারা এগুলো বিচার করবেন। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করা হবে। এ বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও জানান উপদেষ্টা। প্রধান 3টা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা
ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এত অসুবিধা হতো না, এত মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। দুপুরে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। র্যাব জানায়, এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়া রাউজানে এমন অনেক অস্ত্রের মজুত রয়েছে বলেও জানায় র্যাব। বাহিনী এবং এই ঘটনায় মূলত এই অস্ত্র রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল। এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া, এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাবা ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটক 2 জন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত মহানগরীর নওজুর এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় মোহাম্মদ তসলিম সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মুশফিক তসলিমকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20টি ছোট বড় ছোরা, 5টি বড় চাপাতি সহ বিভিন্ন অস্ত্র। পরে তাদেরকে বাসন থানায় হস্তান্তর করা হয়। ক্যারিবীয় অঞ্চলের 3 দেশ জামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এরই মধ্যে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। সবশেষ তথ্য মতে এটি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি 5 মাত্রায় প্রথমে জামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত 4 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 77% অঞ্চল। যদিও এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার বিমানবন্দরে ফ্লাইট চলাচল। জামাইকার পরে হাইতিতে আঘাত হানলে এতে নিহত হয়েছে অন্তত 24 জন। ব্যাপক বন্যা দেখা দেয় সেখানে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। কিউবাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশ্ববিখ্যাত ফরাসি জাদুঘর লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনায় আরও 5 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময়ে বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। যদিও 4 ব্যক্তি ডাকাতিতে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত 1 জন অপরাধের স্থানে উপস্থিত ছিল বলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে বৃহস্পতিবার জানান সংশ্লিষ্ট প্যারিস প্রসিকিউটর। চুরি যাওয়া সোয়া $10 কোটি অলংকার পুনরুদ্ধারের পথে একে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে প্রশাসন। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনপ্রিয় জাদুঘরে চলতি মাসে সংঘটিত এই ডাকাতির ফলে প্রশ্ন উঠেছে উচ্চ সুরক্ষিত খ্যাত লুভর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন, বেইজিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বুসানের ঘামি বিমানবন্দরে পৌঁছান 2 নেতা। সময় স্বল্পতায় বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত এই দ্বিপক্ষীয় বৈঠক সারেন তারা।
বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। শি জিনপিংয়ের পাশে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি সহ কয়েকজন। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই দেশ বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য বেজিংয়ের সঙ্গে বিরল খনিজ নিয়ে 1 বছরের চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে চীন। সময়ের সঙ্গে এই চুক্তি নবায়ন করা হবে বলেও জানান তিনি। হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। হাসপাতালের বিছানায় রিয়াদের ঘুমিয়ে থাকার একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয়া চান তার স্ত্রী জান্নাতুল কাউসার। সবশেষ NCL T20-তে 2 ম্যাচ খেলার পরই চোটে পড়েন মাহমুদুল্লাহ। তবে ধীরে ধীরে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন দেশের এই ব্যাটার। তবে এরই মধ্যে জ্বর অনুভূত হলে পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ধীরে ধীরে রিয়াদের শারীরিক অবস্থার উন্নতির দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।